শাহিদুল ভাই, আমরা তো দেখতে পাচ্ছি আপনার দুইটা চোখই সুস্থ। মানে না, আসলে যেটা দেখতেছেন এটা হচ্ছে আর্টিফিশিয়াল, এটা খোলা যায়। এই যে এই জিনিসটা দিয়ে এটা খোলা যায়। মানে কোন চোখটা খোলা যায়? এই যে এটা, এটা খুলে ফেলা যায়? জি। কিসের চোখ এটা? এটা হচ্ছে পাথরের চোখ। যেই মুহূর্তে শুনলেন যে আপনার এই চোখটা রাখা যাবে না, ওই মুহূর্তের যদি অনুভূতি শেয়ার করতে পারতেন আমাদের সাথে। দিশেহারা, মানে সব হারাই ফেলছি, কি করব, কেমনে বাঁচবো, কি করলাম, এরকম নানান বিভিন্ন ধরনের মাথার ভিতরে চিন্তা ভাবনা আসলো, আত্মহত্যার চিন্তা ভাবনা আসছে। তার পরবর্তীতে হচ্ছে যে সময় ভাবি দেশের জন্য একটা চোখ দিছি। দেখেন এই যে এই চোখটা আমার, এটা আমি মাত্র 2 দিন আগে লাগাইছি, তাও 1200 টাকা দিয়ে। এটা সুন্দর না? এটা সুন্দর। যে জাতির জন্য আমি আমি আর একটা চোখ দিলাম, ওই জাতি আমাকে একটা চোখ দিতে পারলো না। আপনাদের বিপ্লবীদেরকে নিয়েই একটি দল গঠিত হয়েছে, এনসিপি। এনসিপিকে কিভাবে দেখছেন আপনারা? কথা বলবো না ওদের সাথে আমি। মানে তাদের ব্যাপারে কোনো কথা বলতে চান না? কেন চান না? যদি কোশ্চেন করি। তারা হচ্ছে ধরতে গেলে যে জুলাইয়ের সাথে গাদ্দারি করতেছে অনেকেই। সামনে নির্বাচন, যদি কোনো স্বৈরাচার আবার নতুন করে জন্ম নেয় এই বাংলার মাটিতে, আমরা তাকে ছেড়ে কথা বলবো না। দেশের জন্য একটা চোখ দিয়েছি, এখনও হাত পা একটা চোখ ভালো আছে, প্রয়োজনে হাত পা চোখ সব দিয়ে দিব, নিজের জানটাও দিয়ে দিব, তবু কোনো শরীরের শাসককে এই বাংলাদেশের শাসন করতে দিব না। যারা জীবন দিয়ে খুন ঝরিয়ে নতুন স্বপ্ন দেখায়, তাদের পাশে প্রাচীর হয়ে থাকবো আমরা সবাই। জাগ্রত জুলাই আশা জাগায়, স্বৈরাচার আসতে দেবে না আবার এ বাংলায়। জাগ্রত জুলাই আশা জাগায়, ফেসিবাদের ঠাঁই হবে না নতুন এ বাংলায়। আসসালামু আলাইকুম। হ্যাভেন টিভি আয়োজিত জাগ্রত জুলাইয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। জুলাই একটি অধ্যায়, বাংলাদেশের নতুন এই অধ্যায় রচিত হয়েছে 2000-এরও বেশি মানুষের আত্মত্যাগের বিনিময়ে, রক্তের বিনিময়ে। যেই মানুষগুলির রক্তে নতুন করে আমাদের মানচিত্র শোভিত হয়েছে, তাদের একজন শাহিদুল ইসলাম। আমাদের সাথে আছেন জুলাই যোদ্ধা শাহিদুল ইসলাম। তার মুখ থেকেই সেই অগ্নিঝরা দিনগুলির গল্প শুনব। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো। আলহামদুলিল্লাহ। শাহিদুল ভাই অনেক কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, এই জন্য দর্শকদের পক্ষ থেকে এবং হ্যাভেন টিভির পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা। কোন বিষয়টি আপনাকে ঘর থেকে রাজপথে নিয়ে আসলো? দেখেন, বিষয় বলতে অনেকগুলো বিষয় আমরা দেখেছি বিগত 16 বছর। যে খুনি হাসিনার যে নির্মম গণহত্যা, আমাদের মুখের ভাষা কেড়ে নেওয়া, বাক স্বাধীনতা, তারপর ভোটার অধিকার, সব মিলিয়ে সর্বশেষ জুলাই গণহত্যা জি, আমাকে আর ঘরে থাকতে দেয়নি। আচ্ছা, কোন এলাকায় আপনি আন্দোলনে শরিক হয়েছিলেন? আমার এলাকা হচ্ছে ফেনী ছাগলনাইয়া। ফেনী ছাগলনাইয়া। জি। কত তারিখে আন্দোলনের সাথে যুক্ত হন আপনি? আন্দোলনের সাথে যুক্ত হয়েছি সর্বপ্রথম 17 জুলাই। 17 জুলাই 2024। জি, 16 জুলাই যে সময় দেখি আবু সাইদ ভাই মারা গেছে, তারপর থেকে আমি আমাকে ধরে রাখতে পারিনি, বাসাতে আচ্ছা। থাকতে পারিনি। আচ্ছা, আপনি কি তখন কি করতেন? স্টুডেন্ট ছিলেন না? না, আমি বাসায় ছিলাম, বিদেশে যাওয়ার জন্য কথাবার্তা চলতেছিল আর কি। আচ্ছা, প্রবাসে যাওয়ার জন্য প্রস্তুতি চলছিল। হ্যাঁ। তারপরে আন্দোলনে কি কারো ডাকে সাড়া দিয়ে না দলগতভাবে? না, দলগতভাবে আমি ব্যক্তিগত আমি কোনো দলে করি না, দল বুঝিও না, রাজনীতি বুঝি না এসব। আমি আমার মতো থাকতাম, ফ্যামিলিকে সময় দিতাম, ফ্যামিলির সাথে থাকতাম। যে সময় দেখতাম কোনো জায়গায় বা আশেপাশে আমার পাশে কোনো অন্যায় হইতেছে, আমি সবসময় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াইতাম। তার থেকে হয়তো ইন্সপায়ার হয়ে আর কি। আচ্ছা 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 আচ্ছা, বলেন তো, যেই আপনি বললেন যে 17 জুলাই আপনি প্রথম আন্দোলনে যাব। আন্দোলনে, 17 জুলাই, জি। তারপরে কি হলো? 17 জুলাই
আন্দোলনে যাওয়া প্রথম আমাদের ফেনীতে। হুম হুম 16 জুলাই আমাদের ফেনীতে সর্বপ্রথম আন্দোলন হয়, কিন্তু আমার যাওয়া হয়নি, আমার কাজ আচ্ছা, ছিল। আচ্ছা 17 জুলাই যে প্রথম আন্দোলনে যাওয়া, হুম হুম তারপরের দিন থেকে হচ্ছে কন্টিনিউ আন্দোলনে যাইতাম। হুম আন্দোলনে যাওয়া নানান ধরনের বিভিন্ন পেজ থেকে, তারপরে হচ্ছে এলাকা থেকে, আমাদের ফেনী থেকে এলাকার মানুষ বড় ভাইরা আমাকে ধমক দিত যে আন্দোলনে কেন যাস, ফেসবুকে এইসব কেন পোস্ট করস। মানে এই বড় ভাইরা কারা আসলে, কোন দলের না এলাকার বড় ভাই? কারা এরা? এলাকার বড় ভাই, তারপর কোন দলের, কোন দলের? তারা হচ্ছে যে কুলঙ্গার খাতা হচ্ছে ছাত্রলীগের। ছাত্রলীগের এরা থ্রেট করতো? হ্যাঁ, threat করতো আচ্ছা, সবসময়। এরপরে? এরপরে হচ্ছে আমি ওইসব তো আঁকা করতাম না, আমি দেখতেছিলাম আর কি, আমার ভাই মরতেছে রাস্তায়, আমার বোন মরতেছে রাস্তায়, আমি বড় বসে থেকে কি করবো আর তখন। আচ্ছা 17 জুলাই আপনি আন্দোলনে গেলেন, এরপরে বলেন তো ধারাবাহিকভাবে। আনুমানিক 11টার দিকে আন্দোলন করতেছি ফেনী ভিতরে বাজারে। ওইখান থেকে আমরা বের হয়ে যে সময় দোয়েল চত্বরের সামনে আসলাম, ওই সময় ছাত্রলীগের পোলাপানে আমাদের উপরে অ্যাটাক করে। আচ্ছা, এখানে আমার বোনরা অনেকেই আহত হয়, আমার ভাই অনেকেই আহত হয়, ইভেন আমার হাতে একটা বাড়ি মারে ছাত্রলীগের একটা পোলা। আচ্ছা, ওইখান থেকে কোনো রকমের বেশি ফিরি। আচ্ছা। ওইখানে আমার ভাই 3 জনকে পুলিশে গ্রেপ্তার করে। তারপর আবুগুলোকে আমরা যাকে পারছি হসপিটালে নিয়ে গেছি, আমাকে নিয়ে গেছি হসপিটালে, তারপর প্লাস্টার করে বাসায় পাঠিয়ে দিই। ওকে। তারপর হচ্ছে এই নিয়ে প্লাস্টারটা নিয়ে আমি আর বের হইনি, বাসায় ছিলাম কয়েকদিন, একটু অসুস্থ, রেস্টের প্রয়োজন। বাসায় থাকাকালীন ফেসবুকের মাধ্যমে বিভিন্ন গ্রুপে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে চলতেছে, আমি অ্যাক্টিভ ছিলেন? হ্যাঁ, অ্যাক্টিভ ছিলাম। ওকে। আন্দোলন ওইখান থেকে চলতেছিলাম, ভিডিও শেয়ার দিতাম, পোস্ট করতাম, বিভিন্ন ধরনের মানে যা পারছি তাই করছি সম্ভব বাসা থেকে, অসুস্থ অবস্থায়? হ্যাঁ, অসুস্থ অবস্থায়। আচ্ছা। এইভাবে কেটে যায় 1 সপ্তাহ, আমি ঘর থেকে আর বের হই নাই, বের হওয়ার অবস্থায় নাই, আমার হাতটা ভেঙে গেছে, তো বের হওয়া যাবে না এটা নিয়ে আর। হাত পুরো ভেঙে গিয়েছিল? হ্যাঁ, ভেঙে গিয়েছিল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। পরবর্তীতে হচ্ছে হাতটা ঠিক হয়, ঠিক হওয়ার পর আবার আন্দোলনে যোগ দেওয়া। মানে তখনও তো প্লাস্টার ছিল? না, প্লাস্টার তো 1 সপ্তাহ পরে খুলে দিয়েছে এটা। ওকে, হ্যাঁ। পরে আবার আন্দোলনে যোগ দেওয়া নতুন করে। এরপরে কত তারিখে আবার আন্দোলনে যুক্ত হলেন? আন্দোলনে আমার শিওর মনে নাই। ওকে। 17 জুলাই হচ্ছে আমার ফার্স্ট আন্দোলনে যাবো, ওইটা হচ্ছে আমার স্মরণীয় দিন। তারপরে কি হলো? তারপরে এরকম নানানভাবে এরকম চলতে থাকে, ধাওয়া পাল্টা ধাওয়া, আমরা বিটাইন দিতেছি, আমাদেরকে বিটাইন দিতেছি। এর মধ্যে হচ্ছে পুলিশই রেড করে আমার উপরে। আচ্ছা। হ্যাঁ, 30 জুলাই পুলিশই রেড করে আমাদের এলাকায়, আমার বাসায়। ওই দিনকে আমি কোনো মতে বাসা থেকে পালাই পাকছি। রাতে না? হ্যাঁ, রাতে। 30 জুলাই রাতে আপনার বাসায় রেড করে পুলিশই রেড করে। ওকে। ওই দিন আমি কোনো মতেই পালিয়ে আসছি, মানে যে আমার বাসায় আসার পর জিজ্ঞেস করলো আপনার ছোট ছেলে কই, ওর একটা হাত ভাঙছে না? পরে আমার আব্বু কইল না, হাত ভাঙে নাই। কেন? তো ওকে সামনে আনেন। পরে আমি কোনো আমাদের উপরে ছাদ আছে, ছাদের উপর দিয়ে পাকছি আমি। আচ্ছা, ছাদের উপর দিয়ে পালিয়ে অন্যত্র চলে গেলেন? অন্যদিকে চলে গেছি আমি। এরপরে আমি একটু ভয় পাই, ভয় পাওয়ার পর হচ্ছে 2 দিন 3 দিন আমি বাসায় থাকি, মানে বাসা থেকে আর বের হই না, বাসা থেকে না, আমার নানুর বাসায় চলে যাই আমি। আচ্ছা। ওইখান থেকে ফেসবুকের মাধ্যমে ফেসবুকে, কারণ বের হইলে তো সমস্যা, বের হইলেই সবাই যেহেতু চিনে, হয়তো আছে ছাত্রলীগের পোলাপান, বের হইলে মারবে, নাইলে পুলিশে ধরা দিবে। তারপরে গুলিবিদ্ধ হলেন কবে? গুলিবিদ্ধ হইলাম প্রথম 4 আগস্ট। 4 আগস্ট প্রথম গুলিবিদ্ধ হন? হ্যাঁ। এরপরে 4 আগস্ট। কোথায় গুলি লাগলো আপনার? হাতে, ডান হাতে। ডান হাতে কি ছিটা গুলি লাগে? হ্যাঁ, ছিটা গুলি লাগে। আচ্ছা। 4 আগস্টে দিনটা আমাদের ফেনীর জন্য কালো দিন ধরা হয় আর কি। 4 আগস্ট সবচেয়ে বেশি ম্যাচাকার হয়েছে। 4 আগস্টে আমার সামনেই আমার 8 জন ভাই মারা গেছে। আপনার সামনে 8 জন মারা গেল একই স্পটে? আপনার পাশ থেকে 8 জন শহীদ হয়ে গেল? জি। আশেপাশ থেকে? তখন গুলি লাগলো কোথায়? হাতে। হাতে। চোখ হারালেন কয় তারিখে? চোখ হারাইছি হচ্ছে 5 আগস্টে, সবার শেষে। 4 তারিখে তো আন্দোলনে গুলিবিদ্ধ হলেন হাতে। জি। 5 তারিখে আবার গেলেন? জি। আবার যাওয়ার পরে? আবার যাওয়ার পরে পুলিশই গুলি করে। আচ্ছা, যেই গুলিটা আপনার চোখে লাগলো ওটা কি ছিটা গুলি ছিল না অন্য কোনো গুলি ছিল? ছিটা গুলি। ছিটা গুলি লেগেছিল। কিভাবে বুঝলেন যে আপনার চোখটা আর নেই? গুলি লাগার পর তো আমার 3 দিন পর্যন্ত সেন্স হয়েছিল না।
গুলি লাগার পরে 3 দিন পর্যন্ত সেন্স ছিল না। না, যখন সেন্স ফিরলো তখন আপনি নিজেকে কোথায় আবিষ্কার করলেন? কোথায়? অপারেশন থিয়েটার। অপারেশন থিয়েটার কোথায়? স্থানীয় না ঢাকায়? না, চট্টগ্রাম আই হাসপাতাল। চট্টগ্রাম আই হসপিটাল। জি। আচ্ছা, জানতে পারলেন কবে যে আপনার এই চোখটা আর রাখা যাবে না? চোখটা রাখা যাবে না জানতে পারলাম হচ্ছে 2 মাস আগে, 2 থেকে 3 মাস আগে আমাকে বলা হয়। চোখটা রাখা যাবে না। জি। তখনকার অনুভূতি কেমন ছিল? বলে প্রকাশ করার মতো না এটা। শাহিদুল ভাই, আমরা তো দেখতে পাচ্ছি আপনার 2টা চোখই সুস্থ। মানে না, আসলে যেটা দেখতেছেন এটা হচ্ছে আর্টিফিশিয়াল, এটা খোলা যায়। এই যে এই জিনিসটা দিয়ে এটা খোলা যায়। মানে কোন চোখটা খোলা যায়? এই যে এটা। এটা খুলে ফেলা যায়? জি। কিসের চোখ এটা? এটা হচ্ছে পাথরের চোখ। পাথরের চোখ আমার সৌন্দর্যের জন্য এটা বসানো হয়েছে। সুন্দর। কবে বসানো হয়েছে এটা? মাত্র 2 দিন আগে। ওই জন্য আমি খুলতে পারতেছি না, না হলে খুলে দেখাইতাম এটা। আচ্ছা, না আমাদের খুলতে হবে না। যেই মুহূর্তে শুনলেন যে আপনার এই চোখটা রাখা যাবে না, ওই মুহূর্তের যদি অনুভূতি শেয়ার করতে পারতেন আমাদের সাথে। দিশেহারা, মানে সব হারাই ফেলছি, কি করব, কেমনে বাঁচবো, কি করলাম, এরকম নানান বিভিন্ন ধরনের মাথার ভিতরে চিন্তা ভাবনা আসলো, আত্মহত্যার চিন্তা ভাবনা আসছে। তার পরবর্তীতে হচ্ছে যে সময় ভাবি দেশের জন্য একটা চোখ দিছি, 18 কোটি মানুষ, 37 কোটি চোখ আমার একটা চোখ দিয়ে দেখবে, ওইটা ভেবে আসলে প্রাউড ফিল হয়। তখন আর খারাপ লাগে না, নিজেকে নিয়ে গর্ববোধ করি যে 18 কোটি মানুষের জন্য নিজের একটা চোখ দিছি। আপনার বয়স তো 19, জীবনের অনেক পথ বাকি, জীবনের অনেক অধ্যায় বাকি। এই কথাগুলি যখন মনে পড়ে যে আসলে আমার সামনে কর্মজীবন পড়ে আছে, সংসারের হাল ধরতে হবে, বিয়ে আছে সামনে, তখন কি আপনার ভিতরে কোনো চিন্তা আসে কিনা? হ্যাঁ, ভবিষ্যৎ নিয়ে আমার সুন্দর একটা পরিকল্পনা ছিল আগে, যেটা তো এখন কল্পনার মতোই। ওইটা সামনে কি করি তা এখনো চিন্তা হয়নি, ভাবা হয়নি। আল্লাহ ভরসা, যদি রাষ্ট্রীয়ভাবে কোনো কিছু করা হয় তাই থাকবে বাবা। এই যে দীর্ঘ সময় যে চিকিৎসা ব্যয় মানে হলো আর কি, এটা কে বহন করলো? দীর্ঘ সময় চিকিৎসা ব্যয় হয়েছে আমার অনেক। মিডিয়াতে বা বিভিন্ন জায়গায় মন্ত্রণালয়ে বলা হয় যে কি আমাদের চিকিৎসা ফ্রি, কার্ড শো করলে আমাদেরকে চিকিৎসা দেওয়া হয়। দেখেন এই যে এই চোখটা আমার, এটা আমি মাত্র 2 দিন আগে লাগাইছি, তাও 1200 টাকা দিয়ে। এটা সুন্দর না? এটা সুন্দর। যে জাতির জন্য আমি আর একটা চোখ দিলাম, ওই জাতি আমাকে একটা চোখ দিতে পারলো না। এই যে একটা সময় সাধারণ জীবনযাপন বা স্বাচ্ছন্দ্যময় জীবনযাপন করতেন, এখন কি অবস্থা যে আপনার একটা চোখ নেই? যারা কাছের মানুষ বা পরিবার পরিজনের কাছ থেকে কি আসলে জুলাই যোদ্ধা হিসাবে সম্মানটুকু পান, না একটু তুচ্ছতাচ্ছিল্য? না, পরিবার থেকে হচ্ছে আমাকে ফুল সাপোর্ট করে। আমার আম্মু আব্বু, আমার ভাই, ওনারা সব সময় আমার পাশে ছিল, পাশে থাকে, এখন আমাকে সবসময় সাপোর্ট করে। এই তোর কিছু হবে না, আমরা আছি, তোকে আমরা দেখবো, তোর একটা চোখ নাই তো কি হয়েছে, আমরা আছি। আমার ভাইয়া, আমার আব্বু, আমার আম্মু সবাই আমাকে সাপোর্ট দেয়। পাশাপাশি পাড়া প্রতিবেশী যারা আছে মানুষ, ওরা হচ্ছে একটু তুচ্ছ করে আর কি, খারাপ নজরে দেখে, অন্য নজরে দেখে। আর যে সময় বাইরে বের হই, রাস্তাঘাটে বের হই, গাড়ির সাউন্ড শুনি বা বাসে উঠি বা ট্যাক্সিতে উঠি, ওই সময় একটু অসুবিধা হয়, কারণ একটা চোখ দিয়ে এদিক তাকাবো না এদিক তাকাবো, দেখি না। আর চলাফেরা করতে হচ্ছে অনেক কষ্ট। নর্মালি আমার চশমাটা সবসময় ইউজ করতে হয়, রাতে দিনে, মানে ওয়াশরুমে যাই বা যে কোনো কাজে করি আমি, বা ফোন দেখি, ওয়াশরুমে যাই, ভাত খাই, হাঁটা চলা করি, এটা আমি ইউজ করা লাগে সবসময়, আনইজি ফিল হয়। নর্মালি একটা মানুষ যেরকম খালি চোখে হাঁটা চলা করে, সবসময় চোখে চশমা লাগে না, এমনি হাঁটা চলা করে, দেখতে সুন্দর লাগে, আমারও ইচ্ছে করে ওরকমভাবে হাঁটতে, কিন্তু আমি পারি না। আপনার যখন গুলি লাগলো, ছিটা গুলি লাগলো চোখে,
তখন মানে কি অবস্থা, সঙ্গে সঙ্গে কি জ্ঞান হারিয়ে ফেলেছিলেন? গুলি লাগার 5-6 সেকেন্ড পর হচ্ছে জ্ঞান হারিয়ে ফেলি। তারপর ওইখানকার উপস্থিত ছাত্র জনতা আমাকে মেডিকেলে নিয়ে যায়। তারপর থেকে আমি জানি না কিছু, কিছু জানেন আমার না। মনে নেই। কত মাস হসপিটালে? হসপিটালে আজকে 11 মাসে হসপিটালে আমি। কয়টা গুলি ছিল ভিতরে, চোখের ভিতরে কয়টা গুলি ছিল আপনার? 3টা গুলি ছিল। 3টা গুলি ছিল। 8ই আগস্টে যে সময় আমার সর্বপ্রথম জ্ঞান ফিরে এবং অপারেশন হয়, ডাক্তারে ওই দিনই বলে দিয়েছে তুমি আর এই চোখে আর দেখবে না কোনোদিন। 8ই আগস্টে জানতে পারলেন এই চোখে আর দেখা যাবে না। হ্যাঁ। তারপর ডাক্তার বললো কি তোমার এই চোখটা যেন ভালো রাখা যায়, দেখা যায় যে এটা সুন্দর, এটা ভালো চোখ, ওইটার ব্যবস্থা করতেছি আমরা, ওইটা যেন রাখা যায় ওই জন্য আমরা চেষ্টা করব। তার পরবর্তীতে এটা রাখার জন্য বিভিন্ন মেডিকেল, ঢাকা সিএমএইচ, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট, তারপর ইসলামী ইসমানী হাসপাতাল, সবগুলোতে আমাকে রেফার করা হয়। সব ডাক্তার দেখছে, সব ডাক্তারের ড্রপ দিছি, ওপিনিয়ন দিছি, সবগুলো সবসময় দেখাইতাম সব ডাক্তারকে। আচ্ছা। এরকম ডাক্তার দেখানোর পর্যায়ে যেতে যেতে চোখ লাল হতো, চোখে ব্যথা করতো, চোখে পেইন দিত, চোখের কারণে পুরো মাথা একসাথে ব্যথা করতো, থাকতে পারতাম না আসলে, না থাকতে পারে। পরে একটা সময় গেছে যে চোখটা একেবারে ছোট হয়ে গেছে, গলতে 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 একেবারে ছোট হয়ে গেছে, এটা একেবারে লেগে গেছে, পরে না পেরে চোখটা আস্তে 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 গলে পড়তে 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 ক্ষয় হতে 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 একদম চোখ ছোট হয়ে গেল, একেবারে ছোট হয়ে গেছে। তারপরে হচ্ছে ব্যথা করতো অনেক বেশি, ব্যথার কারণে ঘুমাইতে পারতাম না, ওই জন্য চোখটা উঠাই ফেলা। মানে প্রচন্ড অসহ্য ব্যথা। হ্যাঁ, অসহ্য ব্যথা। ব্যথার কারণে আমার এমন এমন দিন গেছে আমি পেন কিলার খাইতাম প্লাস ঘুমের ওষুধ খাইতাম, তাও ঘুম হতো না আমার। সারা রাত একবার এদিক ফিরতাম, একবার ওই দিক ফিরতাম। আম্মু থাকতো পাশে, মাথায় হাত বুলাইতো। ছোটবেলায় গান, ঘুম পাড়ানি গান শোনাইতো না, ওইরকম গান শোনাইতো। তারপর হয়তো রাতে কোনোদিন আছে রাতে 3টা 4টা 5টা বা সকালে ঘুম আসতো। একটা গান আছে, পাথরের চোখ স্বপ্ন দেখে না কোনোদিন। আপনি কি স্বপ্ন দেখেন পাথরের চোখ দিয়ে? নতুন বাংলাদেশ, নতুন বাংলাদেশ নিয়ে স্বপ্ন দেখি, যে স্বপ্ন নিয়ে আন্দোলনে নামছিলাম, সুন্দর একটা বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ যেখানে থাকবে না কোনো বৈষম্য, থাকবে না ছাত্রলীগের মতো কোনো সংগঠন, থাকবে না চাঁদাবাজি, থাকবে না টেন্ডারবাজি, মানে ধরতে গেলে একটা সুন্দর বাংলাদেশ চাই, ওইটাই স্বপ্ন দেখি। 24-এ তো ভোট হয়েছিল। জি। ভোট দিয়েছিলেন? আসলে ভোট দিতে গিয়েছিলাম কিন্তু দিতে পারিনি, ভোট নাকি তার আগে হয়ে গেছে। আপনার ভোট আগে হয়ে গেছে? হ্যাঁ। আচ্ছা, এই মানে এই কি বলে এই সিনারিওটা অনেকেরই। হ্যাঁ। যাই হোক, নতুন ভাবে নির্বাচন আসতেছে বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশ, নতুন একটি নির্বাচন হবে। কি ধরনের সরকার চান আপনি একজন যোদ্ধা হিসেবে? আমি ব্যক্তিগতভাবে বা বলতেছি, একটা নির্বাচনের জন্য এতগুলো মানুষ মরে নেই, এতগুলো মানুষ শহীদ হয়নি, বা এত মানুষ মৃত্যুবরণ করে নেই। আমরা আগে চাই সংস্কার, তারপর সংস্কার চাই, তারপর হচ্ছে নির্বাচন। আচ্ছা, সংস্কার হোক, এরপরে নির্বাচন। জি। আচ্ছা, আমরা যদি ধরেই নেই সংস্কারের পরেই নির্বাচন হবে, কি রকমের মানে কি ধরনের সরকার আপনি দেখতে চান? এই সরকারের কাছ থেকে আপনাদের মানে কি বলে কি কি আশা করেন নতুন সরকারের কাছ থেকে? সর্বপ্রথম আশা করি হচ্ছে বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকার থাকাকালীন দেশের যে ক্ষয়ক্ষতি করছে বা যেসব জিনিস লুটপাট করে নিয়ে গেছে বাইরের দেশে, ওইসব জিনিস আবার ফেরত চাই। তারপর আমাদের দেশের অর্থনৈতিক, তারপর হচ্ছে অনেক অনেক কিছু আছে, সব কিছু আশা করি। দেশের সুন্দর একটা দেশ চাই, চাঁদাবাজ মুক্ত দেশ চাই। তারপর পুলিশ প্রশাসন, মানে পুরো সিস্টেমটা চেঞ্জ হোক, পরিচ্ছন্ন হোক, এগুলো চাই। তারপর সর্বশেষ চাই হচ্ছে শাপলার গণহত্যার বিচার, তারপর পিলখানার বিচার। হ্যাঁ, পিলখানা হত্যাকাণ্ডের বিচার, সর্বশেষ জুলাই গণহত্যার বিচার। আপনাদের বিপ্লবীদেরকে নিয়েই একটি দল গঠিত হয়েছে, এনসিপি। এনসিপি কে কিভাবে দেখছেন আপনারা? কথা বলবো না ওদের সাথে।
মানে তাদের ব্যাপারে কোনো কথা বলতে চান না? কেন চান না, যদি কোশ্চেন করি? তারা হচ্ছে ধরতে গেলে যে জুলাইয়ের সাথে গাদ্দারি করতেছে অনেকেই। বিষয়টা যদি একটু খুলে বলেন কি রকমের? তারা তো এখন পর্যন্ত সরকার গঠন করে নাই, নির্বাচন হয় নাই, নির্বাচন হবে এরপরে যদি কখনো এনসিপি সরকার গঠন করতে পারে দেন তখন তো চাওয়া পাওয়ার বিষয়টা। এখনই কিভাবে এনসিপি গাদ্দার হলো? যে দেখেন হাসপাতালের দিকে একটু খেয়াল রাখেন, জুলাই যুদ্ধের দিকে একটু রাখেন, ওরা মরতেছে এখানে, ওইখানে মরতেছে, ওইখানে মরতেছে। আমি 2 দিন আগে হাসপাতালে গেছিলাম, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে, ওইখানে আমাকে ঢুকতে দেয়নি, ওইখান থেকে বাইর করে দিচ্ছে। আমার মতো এরকম অনেকেই আছে, কাউকে ঢুকতে দেয়নি। পঙ্গু হাসপাতালে কাউকে চিকিৎসা দেয় না, তারপর আরও বিভিন্ন হাসপাতাল আছে আমাদেরকে চিকিৎসা দেয় না। আমরা চিকিৎসার অভাবে মরতেছি আমরা অনেকেই, কিন্তু তারা ব্যস্ত হচ্ছে রাজনীতি নিয়ে, রাজনীতি করতেছে তারা। পঙ্গু হাসপাতালে চিকিৎসা দিচ্ছে না, এটা কি এর জন্য কি এনসিপি দায়ী? না, এনসিপি দায়ী না। ওরা হচ্ছে এই আগে আমাদেরকে নিয়ে কথা বলতো, বিভিন্ন জায়গায় আমাদের নিয়ে কথা বলতো, আমাদের এই বিষয়গুলো সবগুলো তুলে ধরতো, আমাদের চিকিৎসার ব্যাপারে মন্ত্রণালয়ে কথা বলতো। কিন্তু এখন তারা এসব কিছু কোনো কিছুই করতেছে না। ওরা এখন কি করতেছে? এখন রাজনীতি করতেছে, রাজনীতি নিয়ে ব্যস্ত ওরা, সামনে নির্বাচন করবে ওটা নিয়ে ব্যস্ত। তাহলে আপনার কি মনে হয় যে রাজনীতির দিকে ফোকাস কম করে আপনাদের একটু পৃষ্ঠপোষকতা করা উচিত ছিল? আমাদেরকে নিয়ে গঠিত সেহেতু আমি মনে করি হচ্ছে তাদের প্রধান লক্ষ্য হচ্ছে আমাদের চিকিৎসার বিষয়ে প্রায়োরিটি দেওয়া বেশি, আমাদেরকে নিয়ে কথা বলা। সেই ক্ষেত্রে তারা ভিন্ন কিছু করতেছে, মানে ভিন্ন কিছু তারা দেখাইতেছে। আচ্ছা, আপনাদের চিকিৎসার জন্য, পুনর্বাসনের জন্য জুলাই স্মৃতি ফাউন্ডেশন তারা কি করছে না আপনাদেরকে? হ্যাঁ, তারা সব কিছু করতেছে, তাদের সাধ্য অনুযায়ী সব কিছুই করতেছে তারা, কিন্তু জুলাই ফাউন্ডেশনের তো সামর্থ্য নাই এত। মানে যতটুকু করতেছে অতটুকুতে কি আপনাদের পুরো চিকিৎসা হয়ে যাচ্ছে? না, চিকিৎসার ক্ষেত্রে দায়িত্ব তো জুলাই ফাউন্ডেশন না, এটা তো হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব। আচ্ছা, এই যে আহতদের পুনর্বাসন নিয়ে কেউ কি এখন পর্যন্ত আপনাদেরকে আশ্বাস দিচ্ছে যে আপনাদেরকে এই ধরনের কাজ দেয়া হবে বা এইখানেই করা হবে, এরকম কোনো আশ্বাস পেয়েছেন কিনা কোথাও থেকে? সরকার থেকে বলা হয়েছে যারা যারা যোগ্যতা অনুযায়ী চাকরি দেওয়া হবে বা কোনো কিছু একটা করে দেওয়া হবে, কিন্তু এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো কিছু হয়নি। দৃশ্যমান কোনো কিছু? আমরা আশাবাদী এটার। সামনে নির্বাচন সরকার ঘোষণা করেছে, একটা সময়ও দিয়েছে। কেমন সরকার আপনি চান? ভালো একটা সরকার চাই, যে সরকার গঠন করবে সুন্দর একটা বাংলাদেশ, নতুন বাংলাদেশ, যে বাংলাদেশে আমরা স্বপ্ন দেখেছিলাম, যে বাংলাদেশের জন্য চোখ দিছি। আমার ভাই শহীদ হয়েছে, অনেক ভাই আহত হয়েছে। সামনে নির্বাচন, যদি কোনো স্বৈরাচার আবার নতুন করে জন্ম নেয় এই বাংলার মাটিতে, আমরা তাকে ছেড়ে কথা বলবো না। দেশের জন্য একটা চোখ দিয়েছি, এখনও হাত পা একটা চোখ ভালো আছে, প্রয়োজনে হাত পা চোখ সব দিয়ে দিব, নিজের জানটাও দিয়ে দিব, তবু কোনো শরীরের শাসককে এই বাংলাদেশে শাসন করতে দিব না। দর্শক, আর কোনো স্বৈরাচার না আসুক, আর কোনো হত্যাযজ্ঞ না হোক, আর কোনো জুলাই না আসুক, এটাই শাহিদুল ইসলামদের চাওয়া। আমাদেরও চাওয়া বাংলাদেশ নতুন করে পথ দেখুক শাহিদুল ইসলামদের চোখের আলোয়। দর্শকদের সবার কাছে দোয়া চাই, আমি এবং আমার 22,000 আহত ভাই, 2,000 শহীদ ভাইয়ের জন্য। আর হেভেন টিভিকে ধন্যবাদ আমাদের এই দুঃসময় আমার পাশে এসে বা আমাকে আমন্ত্রণ করে আমার দুঃখের কথাগুলো শেয়ার করে দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, অনেক কষ্ট করে এসেছেন আমাদের স্টুডিওতে। দর্শক, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো একজন যোদ্ধাকে নিয়ে। যদি কেউ সরাসরি আমাদের সাথে কথা বলতে চান, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন 01617116114। দর্শক, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। যারা জীবন দিয়ে খুন ঝরিয়ে নতুন স্বপ্ন দেখায়, তাদের পাশে প্রাচীর হয়ে থাকবো আমরা সবাই।
আসতে দেবে না আবার এ বাংলায়। জাগ্রত জুলাই আশা জাগায়, ফেসিবাদের ঠাঁই হবে না নতুন এ বাংলায়।